টানা ৯ মাসের যুদ্ধে কোণঠাসা হয়ে পড়ায় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকেলে ঢাকায় বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনীর কাছে নিজেদের অস্ত্র জমা দেয় পাকিস্তানের তৎকালীন সামরিক বাহিনীর পূর্বাঞ্চলের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি। এর মধ্য দিয়ে ৯৩,০০০ পাকিস্তানি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন, যাদের মধ্যে প্রায় ৮০,০০০ই দেশটির সামরিক ও আধা সামরিক বাহিনীর সদস্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কোনো যুদ্ধে এত বিপুল সংখ্যক সৈন্যকে একসাথে আত্মসমর্পণ করতে দেখা যায়নি। বিপুল সংখ্যক ওই যুদ্ধবন্দীদের শুরুর দিকে ঢাকা সেনানিবাস সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে আটক রাখা হয়। বন্দী রেখে তাদেরকে বিচারের মুখোমুখি করতে চেয়েছিল বাংলাদেশের তৎকালীন অস্থায়ী সরকার, যদিও বাস্তবে সেটি ঘটতে দেখা যায়নি। আত্মসমর্পণের কিছুদিনের মধ্যেই যুদ্ধবন্দী ওইসব পাকিস্তানিদের স্থল ও আকাশপথে পাঠানো হয় ভারতের বিভিন্ন বন্দী শিবিরে, যেখানে ১.৫ বছরের বেশি সময় আটক থাকার পর ১৯৭৩ সালের শেষের দিকে তাদেরকে নিজ দেশ পাকিস্তানে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। ১৯৭৪ সালের এপ্রিল মাসে সর্বশেষ যুদ্ধবন্দী হিসেবে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজিকে পাকিস্তানে ফেরত পাঠানোর মধ্য দিয়ে যুদ্ধবন্দী হস্তান্তর শেষ হয়। প্রশ্ন হলো, বন্দী করার পর কেন তাদেরকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল? বিচার না করে পরবর্তীতে পাকিস্তানি বা ফেরত পাঠানোর কারণ কি? ৭১-এ যুদ্ধবন্দী হওয়া ৯৩,০০০ পাকিস্তানিদের মধ্যে সবাই সামরিক বাহিনীর সদস্য ছিলেন না। তাদের মধ্যে বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরাও ছিলেন। গবেষকদের তথ্যমতে এই যুদ্ধবন্দীদের প্রায় ৮০,০০০ ছিলেন সামরিক, আধা সামরিক এবং পুলিশ বাহিনীর সদস্য। বাকি ১৩,০০০ ছিলেন বেসামরিক নাগরিক, যাদের মধ্যে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, কূটনীতিক এবং তাদের পরিবারের সদস্যরাও ছিলেন। তখন যুদ্ধবন্দী হওয়া উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের মধ্যে ছিলেন পাকিস্তানি সামরিক বাহিনীর তৎকালীন পূর্বাঞ্চলের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি এবং পূর্ব পাকিস্তান সরকারের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী। আত্মসমর্পণ করার পরের কয়েকদিনে বিপুল সংখ্যক সৈন্যসহ পাকিস্তানি বাহিনী বাংলাদেশে অবস্থান করছিল। দেশটির তৎকালীন অস্থায়ী সরকার চেয়েছিল দেশে রেখে বিশেষ আদালত গঠনের মাধ্যমে যুদ্ধাপরাধে অভিযুক্তদের বিচার কাজ সম্পন্ন করতে। কিন্তু যুদ্ধ বিধ্বস্ত সদ্য স্বাধীন দেশটি নিজেই তখন খাদ্য বস্ত্রের অভাবসহ নানা সংকটে নিমজ্জিত। এর মধ্যে ৯৩,০০০ যুদ্ধবন্দীর থাকা খাওয়ার দায়িত্ব নেওয়া সহজ ছিল না। এছাড়া গণহত্যা চালানোর কারণে পাকিস্তানি বাহিনীর প্রতি বাংলাদেশের মানুষের মধ্যে ছিল তীব্র ক্ষোভ। ফলে যুদ্ধবন্দীদের নিরাপত্তা নিয়েও এক ধরনের উদ্বেগ ছিল। কিন্তু ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আত্মসমর্পণের দলিলে আনুষ্ঠানিকভাবে নিশ্চয়তা প্রদান করা হয় যে আত্মসমর্পণকারী সব ব্যক্তির সঙ্গে জেনেভা কনভেনশন অনুযায়ী মর্যাদাপূর্ণ ও সম্মানজনক আচরণ করা হবে, তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা হবে। ফলে সব দিক বিবেচনা করে আত্মসমর্পণের সপ্তাহখানেকের মধ্যে পাকিস্তানি যুদ্ধবন্দীদের ভারতে স্থানান্তর শুরু হয়। তাদের মূলত স্থল ও আকাশপথে ভারতে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ বন্দীদের বিমানে এবং সাধারণ বন্দীদের ট্রাক ও ট্রেনে করে ভারতের বিভিন্ন বন্দী শিবিরে পাঠানো হয়। মূলত এখানে ভারত একটি রাজনীতির খেলা খেলে। পাকিস্তানকে চাপে রেখে তাদের বিভিন্ন দাবি দেওয়া আদায়ের জন্য এই ৯৩,০০০ সৈন্যকে তাদের নিজ দেশে নিয়ে যায় এবং এই পাকিস্তানি সৈন্যই তখন ভারতের ট্রাম্প কার্ড হিসেবে কাজ করে। চলুন এই সৈন্য দিয়ে ভারত পাকিস্তানের কাছ থেকে কি কি সুবিধা আদায় করেছিল তাই জেনে আসি পরবর্তীতে। আত্মসমর্পণ করা পাকিস্তানি সেনাদের কলকাতা, জব্বলপুর, আগ্রা, রাঁচি, বিহার সহ ভারতের বিভিন্ন বন্দী শিবিরে আটকে রাখা হয়। এর মধ্যে পাকিস্তানের পূর্বাঞ্চলের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি কলকাতা ও জব্বলপুর কারাগারে বন্দী ছিলেন। যুদ্ধে পরাজয়ের কিছুদিনের মধ্যেই বন্দীদের মুক্ত করে দেশে ফেরানোর দাবিতে পাকিস্তানে বিক্ষোভ শুরু হয়। এই অবস্থায় বিভিন্ন কূটনৈতিক চ্যানেল কাজে লাগিয়ে ভারত থেকে বন্দীদের মুক্তির জন্য তৎপরতা শুরু করে পাকিস্তান। জেনেভা কনভেনশনে যুদ্ধবন্দীদের দ্রুত মুক্তি দেওয়ার কথা বলা হলেও ভারত সেটি মানছে না বলে অভিযোগ তোলে পাকিস্তান। এর বিপরীতে ভারতের পক্ষ থেকে জানানো হয় বিষয়টি এককভাবে তাদের উপর নির্ভর করছে না। যুদ্ধবন্দীদের মুক্তি দিতে হলে বাংলাদেশেরও সম্মতি প্রয়োজন, যদিও এটি ছিল পুরোটাই মন করা, কারণ ভারত তখন পাকিস্তানকে চাপে রাখতে চেয়েছিল। এদিকে সদ্য স্বাধীন বাংলাদেশের পক্ষ থেকে তখন জানানো হয় পাকিস্তানের কারাগার থেকে শেখ মুজিবুর রহমানকে মুক্তি না দেওয়া পর্যন্ত বন্দীদের বিষয়ে কোনো আলোচনায় বসবে না বাংলাদেশ। এমন পরিস্থিতিতে ১৯৭২ সালের ৮ই জানুয়ারি শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান।
শেখ মুজিবের মুক্তি ও নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তনের ক্ষেত্রে পাকিস্তানি যুদ্ধবন্দীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলে মনে করা হয়। তবে পাকিস্তানের সাবেক কূটনৈতিক স্যামুয়েল মার্টিন বুরুকের মতে যুদ্ধবন্দীদের ভারত নিজের কাছে রেখে কাশ্মীর সমস্যার সমাধান করতে বেশি আগ্রহী ছিল। সেই পরিপ্রেক্ষিতে 1972 সালে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বলেও মনে করেন তিনি। 71-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষের দিকে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তানও। এমন পরিপ্রেক্ষিতে দুদেশের মধ্যকার শত্রুতার অবসানের লক্ষ্যে 1972 সালের জুলাইয়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো ভারতের হিমাচল প্রদেশের সিমলায় বৈঠক করে একটি চুক্তি স্বাক্ষর করেন। চুক্তিটি পরবর্তীতে সিমলা চুক্তি নামে পরিচিতি লাভ করে। চুক্তি অনুযায়ী ভারত তাদের হেফাজতে থাকা 93,000 পাকিস্তানি যুদ্ধবন্দীকে নিজ দেশে ফেরত পাঠাবে। পাকিস্তান ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে অঙ্গীকারাবদ্ধ থাকবে। মূলত এই চুক্তির মাধ্যমে পাকিস্তানি যুদ্ধবন্দীদের নিজ দেশে ফেরত যাওয়ার পথ সুগম হয়। সিমলা চুক্তির প্রেক্ষিতে জেনারেল নিয়াজি সহ যুদ্ধাপরাধে অভিযুক্ত প্রায় 195 জন বাদে অন্য বন্দীদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যাপারে সম্মতি প্রদান করে বাংলাদেশও। সেই ধারাবাহিকতায় 1973 সালের আগস্টে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান তিন দেশের সমঝোতায় দিল্লিতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বলা হয় 195 জন বাদে বাকি সব যুদ্ধবন্দীকে ভারত থেকে পাকিস্তানে ফেরত পাঠানো হবে। অন্যদিকে পাকিস্তানে বন্দী থাকা ও আটকে পড়া বাংলাদেশিরাও নিজ দেশে ফেরত আসবে। একইভাবে বাংলাদেশে আটকে পড়া উর্দুভাষী বিহারি জনগোষ্ঠীকেও পাকিস্তানে প্রত্যাবাসনের ব্যবস্থা করা হবে। কিন্তু চুক্তি অনুযায়ী পাকিস্তান থেকে ভারত তাদের দাবি আদায় করে নিলেও বাংলাদেশের পক্ষে থাকা কোনো শর্তই পালন করেনি পাকিস্তান। বাংলাদেশের কোনো সুবিধা আদায় না হলেও এই চুক্তির মাধ্যমে পাকিস্তানি 93,000 বন্দীর প্রায় সবাই নিজ দেশে ফেরত যাওয়ার সুযোগ পায়। 1973 সালের সেপ্টেম্বর থেকে শুরু হয় যুদ্ধবন্দীদের হস্তান্তর প্রক্রিয়া। পরে জেনারেল নিয়াজি সহ যুদ্ধাপরাধে অভিযুক্ত 195 জনকেও ফেরত পাঠানোর জন্য চাপ সৃষ্টি করতে থাকে পাকিস্তান। পরবর্তীতে শুধুমাত্র বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার প্রেক্ষিতে তাদেরকেও ফেরত পাঠাতে সম্মত হয় শেখ মুজিবুর রহমানের সরকার। বাংলাদেশে ভয়াবহ গণহত্যার জন্য দায়ী এই 195 জনকেও কোনো শর্ত ছাড়াই পাকিস্তানে ফেরত পাঠায় শেখ মুজিবুর রহমান। অনেকেই মনে করে এর মধ্য দিয়ে শুধুমাত্র লাভবান হয়েছে ভারত আর বাংলাদেশের আওয়ামী লীগ সরকার। এরপর 1974 সালের এপ্রিল মাসে সর্বশেষ যুদ্ধবন্দী হিসেবে জেনারেল নিয়াজিকে ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে ভারত। আর এর মধ্য দিয়ে বাংলাদেশের যুদ্ধাপরাধে অভিযুক্ত পাকিস্তানি বাহিনীকে কোনো বিচার না করেই নিজ দেশে ফেরত পাঠায় ভারত। মাঝখান দিয়ে চাপ দিয়ে পাকিস্তানের সাথে দুটি চুক্তি করে নেয় ভারত। বাংলাদেশের 30 লক্ষ মানুষকে হত্যা আর 2 লক্ষ মা বোনের ইজ্জত হানির কোনোই বিচার হয়নি। বন্ধুরা, আপনি কি মনে করেন এজন্য কে দায়ী? বাংলাদেশের তৎকালীন আওয়ামী লীগ সরকার নাকি ভারত? অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই কার্পণ্য করবেন না। ভালো থাকুন সব সময়।